আত্মার স্বরূপ চেনা ও মোক্ষ লাভই হল সন্ন্যাসীর লক্ষ্য। গুরু শ্রী রামকৃষ্ণের শিক্ষায় বিবেকানন্দ যোগ করে দিলেন মানব সেবা ও জগৎ কল্যাণ, যা হয়ে উঠল বহুজন হিতায় বহুজন সুখায়। স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনের লক্ষ্য স্থির করে বললেন, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তি ও জগতের কল্যাণ হবে এই যুগ্ম সংস্থার লক্ষ্য। শ্রী রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এখন থেকে ১৫০০ বছর শ্রী রামকৃষ্ণের ভাবতরঙ্গ গোটা বিশ্বকে প্লাবিত করবে। সেই সংঘ আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ঠাকুর নিজে নরেনকে বলেছিলেন, আমায় কাঁধে করে নিয়ে এসে যেখানে বসাবি আমি সেখানেই থাকব। দিনটা ছিল 1898 সালের 27 ফেব্রুয়ারি। শ্রী রামকৃষ্ণদেবের পবিত্র অস্থি সমন্বিত আত্মারামের কৌতুক স্বামী বিবেকানন্দ নিজে কাঁধে করে নিয়ে এসেছিলেন নীলাম্বর বাবুর বাগান বাড়ি থেকে। আর এই মঠের নতুন জমি যখন কেনা হয় সেখানেই এনে তিনি স্থাপন করেন এবং নিজ হাতে তিনি তা পুজো করেন। আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের যে বিশ্বজোড়া কর্মকাণ্ড, তার প্রধান কার্যালয় এই বেলুড় মঠ। আমরা আজকে চলে এসেছি বেলুড় মঠ। আজকে 5 ফেব্রুয়ারি আর ঘড়িতে এখন বাজে 10টা। তো আমরা চলে এসেছি সকাল সকাল, কেন কি পুরো বেলুড় মঠটা ঘুরে দেখবো আর পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন পুরোটা ঘুরে দেখি, পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু তথ্য যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটা আমারও ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। আমাদের এই দক্ষিণেশ্বর থেকে বেলুড় পর্যন্ত ফেরিঘাটের টিকিট কাটা হয়ে গেছে। তো মাথা পিছু ভাড়া পড়ছে এখানে 11 টাকা করে। টিকিট পাঞ্চ করে চলে এসেছি লঞ্চে উঠবো বলে। তো এখানে দেখুন দৃশ্যটা এত সুন্দর লাগছে। সাইডেই আমার ডান দিকে রয়েছে বিবেকানন্দ সেতু, ওখান দিয়ে বাস যাচ্ছে আর এখান দিয়ে লঞ্চে চলে এসেছি আর অপূর্ব লাগছে দৃশ্যটা। তো চলুন, লঞ্চও ভাবে ঢুকছে, তো আমরা লঞ্চটা ধরব। চলে এসেছি বেলুড় মঠের সামনেই রাস্তা অনেকেই চেনেন আর এটা নতুন করে বলার কিছু নেই। তো যেহেতু আমরা ফেরিঘাট হয়ে এলাম, তো এই দিক দিয়েই আমরা ঢুকছি এখন বেলুড় মঠে। আর মেইন গেটটাও আপনাদের দেখিয়ে দেবো। আর মেইন গেটে তো টাইমিংটা লেখা থাকে, সেটাও যারা যারা এখনো পর্যন্ত আসেননি তাদের জন্য আমি শেয়ার করে দেবো। তো চলুন এখন ঢোকা যাক বেলুড় মঠে। গেট থেকে ঢুকেই ডান হাতেই আপনারা কিন্তু দেখতে পাবেন যোগানন্দ রিসেপশন সেন্টার। তার একটুখানি চলুন এগোই। এগোতেই আপনারা আমার বাঁ হাতে দেখতে পাচ্ছেন, বাঁ হাতে দেখা যাচ্ছে অভিরানন্দ কনভেনশন সেন্টার। তো এই হচ্ছে শারদানন্দ ভবন, যেটা হেডকোয়ার্টার অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন। সমস্ত বিশ্বের যে সমস্ত রামকৃষ্ণ মিশন আছে, সমস্ত বিশ্বের কর্মকাণ্ড কিন্তু এই পিছনের ঘর থেকেই পরিচালিত হচ্ছে। আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের যে বিশ্বজোড়া কর্মকাণ্ড, তার প্রধান কার্যালয় এই বেলুড় মঠ। বিশ্বের 24টি দেশে 256টি শাখা। এই সব শাখা শ্রী রামকৃষ্ণের ভাবধারাকে ছড়িয়ে দিতে সদা তৎপর। এর মধ্যে 119টি মঠ কেন্দ্র এবং 137টি মিশন কেন্দ্র। শুধু দেশেরই 27টি রাজ্যে 191টি শাখা নিরন্তর লোককল্যাণে কাজ করে চলেছে। 126 বছর ধরে মানুষের সেবার প্রদীপ জ্বালিয়ে রেখেছে এই প্রতিষ্ঠান। তারই সলতে পাকানোর কাজ করে গেছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব। দক্ষিণেশ্বরে এর অঙ্কুরোদ্গম হলেই তার পূর্ণাঙ্গ প্রকাশ এই বেলুড় মঠ।
শারদানন্দ ভবন থেকে কিছুটা সামনে এগোলেই বাঁ হাতে দেখতে পাবেন আপনারা শ্রী রামকৃষ্ণ সংগ্রহশালা। এটি সোমবার বন্ধ থাকে। ঠাকুর, মা ও স্বামীজির স্মৃতি বিজড়িত সমস্ত জিনিসপত্র সংরক্ষিত আছে এখানে। যারা দেখেননি একবার ঘুরে দেখে নিতে পারেন। তো মেন গেট দিয়ে ঢুকে আমরা এখন চলে এসেছি মূল মন্দিরের সামনে। তো মন্দিরে ঢুকতে হলে তো জুতো খুলে প্রবেশ করতে হবে। অনেকেই নিচে দেখে জুতো খুলে রাখেন, সেটা ঠিক ভালো দেখায়ও না। পিছনেই দেখতে পাচ্ছেন নিঃশুল্ক জুতো রাখার জায়গা রয়েছে। এখানে ব্যাগেরও ব্যবস্থা করা রয়েছে। ফ্যামিলি ওয়াইজ আপনারা জুতো অনায়াসে ব্যাগে রেখে কাউন্টারে জমা নিতে পারবেন। তো আপনারা আসলে অবশ্যই এখান থেকে জুতো ছেড়ে তবেই মন্দিরে প্রবেশ করবেন। তো আমরা মন্দির থেকে ঘুরে চলে এলাম। ভিতরের ছবি তো অ্যালাউ করে না, ছবি তোলা ভিতরকার। তো চলুন আপনাদের ফটোর ভিডিওর মাধ্যমে দেখাই কিছু অংশ, আর এরপরে আমরা যাব ভোগ প্রসাদের কুপন গ্রহণ করতে। স্বামীজির ভাবনা অনুযায়ী স্বামী বিজ্ঞানানন্দ 3টি নকশা তৈরি করেছিলেন। তারই একটিকে স্বামীজি অনুমোদন করেন। পরবর্তীকালে সেটিকে অবলম্বন করে বেলুর মঠে শ্রী রামকৃষ্ণ মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরের স্থাপত্য শৈলী বিশ্বায়ন ভাবনার এক অভিনব প্রকাশ। মন্দির, মসজিদ, গির্জা এবং বৌদ্ধ মঠের সমন্বয় দেখা যায় এই মন্দিরের স্থাপত্যে। মন্দিরের মূল প্রবেশদ্বারটি সাঁচি স্তূপের আদলে তৈরি। তার উপর স্বামীজির মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতীকটি খোদাই করা হয়েছে। একেবারে উপরের অংশে রাজপুত ও মুঘল ঘরানার সঙ্গে মিলেছে বাংলার 8 চালার আদল। আর নাট মন্দির বৌদ্ধ চৈত্র গৃহ আদলে তৈরি। প্রতিটি স্তম্ভ কারুকার্য খচিত। গর্ভগৃহে 3 দিকে রয়েছে নবগ্রহের মূর্তি। গোয়ালিয়রের মান মন্দির থেকে ফতেপুর সিক্রি, সেন্ট পিটার চার্চ থেকে সেন্টা মারিয়া ডেল্টা ফ্লোরে মিশেছে বেলুর মঠের স্থাপত্যে। গর্ভগৃহের কেন্দ্রস্থলে প্রস্ফুটিত পদ্মাসনে রয়েছে সমাধিস্থ শ্রীরামকৃষ্ণদেবের শ্বেত শুভ্র মূর্তি। এই মূর্তি তৈরি করেন ভাস্কর গোপেশ্বর পাল। তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই পবিত্র স্থানটিতে যেখানে শ্রী শ্রী মাকে তার পুত দেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছিল। আর সেই জায়গাতেই কিন্তু এই সমাধি মন্দিরটি তৈরি করা হয়েছে। আমি এখন আছি স্বামী বিবেকানন্দের সমাধি মন্দিরের সামনে। পিছনেই দেখতে পাচ্ছেন সমাধি মন্দিরটি। স্বামী বিবেকানন্দের দেহকে এখানেই অগ্নিতে সমর্পণ করা হয়েছিল। আর সেই জায়গাটাতে বেদি করে তো মন্দির করাই হয়েছে। আর ওপরে দ্বিতীয় তলায় সার্বভৌমত্বের প্রতীক হিসেবে কিন্তু ওম চিহ্নটা রাখা রয়েছে। মন্দিরের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সোজা যে রাস্তাটা গেছে, এদিকে গেলেই কিন্তু আপনারা ভোগ প্রসাদের কুপন কালেক্ট করতে পারবেন। তো আমরাও এখন যাচ্ছি, আসুন। তো আমরা মঠ অফিসের সামনে চলে এসেছি দুজনের দুটো কুপন নিয়ে। কুপনের তো কোনো ধার্য মূল্য নেই, আপনারা যা ইচ্ছা করবেন সেইটাই ডোনেশন হিসেবে এখানে দিতে পারেন। তো এই মঠ অফিসের মধ্যেই কিন্তু রামকৃষ্ণদেবের যে এই মঠের প্রথম অবস্থায় যে মন্দিরটা ছিল সেটা আছে, বিবেকানন্দের যে আম গাছ সেটাও আছেন, এবং বিবেকানন্দ প্রথম এখানে যে ঘরে বসবাস করতেন সেই ঘরটিও এখানে সুন্দরভাবে সংরক্ষিত আছে। তো ভিডিওর মাধ্যমে তো সেগুলো দেখানো সম্ভব নয়, আপনারা অবশ্যই যখন আসবেন প্রত্যেকটা চোখে ঘুরে দেখবেন, ভীষণ ভালো লাগছে। তো এই হলো পুরনো মন্দির চত্বর। তো এই পুরনো মন্দির থেকে কিভাবে এই নতুন মঠের সৃষ্টি হয়েছে চলুন একবার ফিরে দেখা যাক। 1886 সালের 16ই আগস্ট শ্রী রামকৃষ্ণদেবের মৃত্যুর পর
11 জন গৃহত্যাগী সন্ন্যাসীরা শ্রীরামকৃষ্ণদেবের ভাবধারণাকে সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য বরাহনগর অঞ্চলের পরামানিক ঘাট রোডে একটি জরাজীর্ণ বাড়ি ভাড়া নেন এবং সমাজ কল্যাণের কাজ শুরু হয়। তারপর ঠাকুরের জন্মবার্ষিকীর কিছুদিন আগে 1892 সালের 27শে ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণ মঠ ও সংঘ বরাহনগর থেকে আলমবাজারের 59 নম্বর বাগচি লেনে উঠে আসে। 1897 সালের 1 মে প্রতিষ্ঠিত হয় আইনসম্মত রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ। সেই বছরই জুন মাসে কলকাতায় বিশাল ভূমিকম্প হয়। তাতে আলমবাজারের মঠ বাড়িটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। জরুরি হয়ে পড়ে পরিবর্তনের। তখন গঙ্গার ধারে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িটি 85 টাকায় ভাড়া পাওয়া যায়। 1898 সালের 13 ফেব্রুয়ারি আলমবাজার থেকে মঠ নীলাম্বর বাবুর বাগান বাড়িতে স্থানান্তরিত হয়। এই দেবদারু গাছ তিনটে কিন্তু যখন থেকে এই বেলুড় মঠের জমি কেনা হয় সেই দিন থেকে কিন্তু এই তিনটে দেবদারু গাছ প্রায় 150 বছর ধরে এখনো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। 1898 সালের 3রা ফেব্রুয়ারি 1001 টাকার বিনিময়ে বেলুড়ের এই জমিটি বায়না করা হলো। স্বামীজির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দেশ বিদেশ থেকে অগণিত ভক্তরা এগিয়ে আসতে থাকেন। এদের মধ্যে অন্যতম ছিলেন এক চিলি এবং ব্রিটিশ মহিলা। তারা 39,000 টাকা দান করেন এবং কেনা হয় 22 বিঘা জমি। সালটা ছিল 1898 সালের 4 মার্চ। ফেরিঘাটের পাশেই যে বাগান বাড়িটা, এটাই ছিল নীলাম্বর বাবুর বাগান বাড়ি। এখানেই আলমবাজার থেকে মঠ স্থানান্তরিত হয়ে এইখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আর 1898 খ্রিস্টাব্দের 27শে ফেব্রুয়ারি এখান থেকেই স্বামীজি শ্রীরামকৃষ্ণ দেবের যে ভস্মাস্তি বা আত্মারামের কৌটো এখান থেকে নিয়ে গিয়েই স্থানান্তরিত করে নতুন মঠে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের কাজকর্ম বেলুড় মঠে স্থায়ী হবার পর স্বামীজির অন্যতম কাজ ছিল এখানে বিশাল আকারে শ্রীরামকৃষ্ণ মন্দির তৈরি করা। স্বামীজির দেহত্যাগের 3 দশক পর 1935 সালে বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মন্দিরের কাজ শুরু হয়। স্বামীজির অনুমোদিত নকশা রূপ পায়। 1938 সালের 14 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ নিজে আত্মারামের কৌটো পুরনো ঠাকুর ঘর থেকে নিয়ে গিয়ে নতুন মন্দিরে স্থাপন করেন। সেই থেকেই প্রতিদিন দেশ বিদেশের অগণিত মানুষ এখানে আসেন অন্তরের প্রণতি জানাতে, শান্তি, শক্তি ও প্রেরণায় উজ্জীবিত হয়ে ফিরে যান। ঘড়িতে এখন বাজছে 11:30, আর 11:30টায় যেহেতু মন্দির বন্ধ হয়ে যায়, প্রার্থনা কক্ষের যে সমস্ত ভক্তরা ছিল সবাই বেরিয়ে আসছে। এবার সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে প্রসাদ গ্রহণের জন্য। তো আমরা এখন প্রসাদ হলের দিকে যাচ্ছি। বাঁদিকে আমার গঙ্গা বয়ে চলেছে, আর ডান দিকেই হচ্ছে সেই স্বামীজির সেই পুরনো বাড়ি যার সংস্কার করে রাখা রয়েছে। তো আমরা এখন প্রসাদ কক্ষের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো পিছনেই দেখতে পাচ্ছেন মা শারদা সদাব্রত ভবন, এখানেই প্রসাদ বিতরণ করা হয়। আর এই বিল্ডিংটা এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। প্রায় হাজার হাজার মানুষ এখানে একসাথে প্রসাদ গ্রহণ করতে পারবেন যখন এটা পুরো তৈরি হয়ে যাবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। বেলুড় মঠের শ্রীবৃদ্ধি করে ভোগের খিচুড়ি প্রসাদ। খিচুড়ি তো আমরা অনেক সময় খেয়ে থাকি, কিন্তু এই যে স্থান মাহাত্ম্য, তাতে একটা অন্য স্বাদ তৈরি হয় যা অবর্ণনীয়। তার সাথে পায়েস অন্য মাত্রা যোগ করে।
এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষকে একসাথে বসিয়ে খাওয়ানো হয়, কোনো ভেদাভেদ করা হয় না। এ যেন ভক্তি, সেবা ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। তো ঘড়িতে এখন বাজছে 12:30। আমরা ভোগ গ্রহণ করে বেরিয়ে এসেছি বাইরে, আর অলরেডি কিন্তু গেটও বন্ধ হয়ে গেছে। আর আজকে এটা ভেবে খুব ভালো লাগছে যে মা শারদা যেমন ভোগ গ্রহণ না করিয়ে তার শিষ্যদের ছাড়তেন না, ঠিক আজকে তেমনই আমরা সারদা ভবন থেকেই কিন্তু ভোগ গ্রহণ করে বেরালাম। সেই রীতিটা কিন্তু এখনও চলে আসছে। আর রিভিউ যদি বলেন প্রসাদের কীরকম, তো সবাই জানেন প্রসাদের কোনো রিভিউ হয় না, আর এর স্বাদেরও কোনো ভাগ হয় না। তো যাই হোক, এখন এবার আমরা ফিরে যাব। আর আমি এখন দেখছি গেটের সামনে অনেক ভক্ত এসে জড়ো হচ্ছেন। অনেকেই এই 12টা থেকে 4টের মধ্যে এসে পৌঁছান। তাদের উদ্দেশ্যে বলি, যারা যদি এই সময় এসে পড়েন, একদম মেন রোডের ঠিক ওই পারেই একটা ওয়েটিং রুম আছে, আপনারা ওইখানে ওয়েট করতে পারেন। আবার 4টের সময় যথারীতি মন্দিরের দ্বার উদ্ঘাটন খুলে যাবে, তখন আপনারা মন্দিরে ঢুকতে পারবেন। আর এই পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন, আশা করব ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানান, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা নতুন দেখলেন আমাকে এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাও প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও দেওয়ার সাথে সাথে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।